হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। তো দেখো, তোমাদের মাধ্যমিক 2026 দিতে চলেছো। তোমাদের এবার অঙ্ক পরীক্ষা ভালো হতে চলেছে। প্রদীপ স্যার তোমাদের সহজভাবে সরলভাবে সব অঙ্ক শিখিয়ে দিচ্ছে। আজকে তোমাদের জন্য যা নিয়ে এসেছি আমি, মাধ্যমিক 2026 রায় মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 21। এর আগে তোমাদের 1 থেকে 20 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। আজকে 21 নম্বর স্কুলটা করাবো, পেজ নাম্বার 116। তো 21 নম্বর স্কুলটা এখানে আছে মালদা জেলা স্কুল। এই স্কুলটা করাবো, মালদা জেলা স্কুল। তো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্ন দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো ক্লাস শুরু হবে তাড়াতাড়ি। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। দেখো, সুদের যে সূত্রটা আয়কে সুদ বলা হয়, সেটা হচ্ছে PTR/100। তাহলে এখানে সুদ বের করতে হবে, আয়ের মানটাই বের করতে হবে। পি আসলটা আমাদের বলেছে কত, এ টাকার, তাহলে আসল হচ্ছে এ। তাহলে এখানে দেখো সময় যেটা আছে বি মাস, তাহলে বি মাসকে আমাদের বছর করতে হবে, তার জন্য 12 দিয়ে ভাগ করব। আর এখানে আর হচ্ছে সুদের হার, তাহলে সুদের হারটা বলে দিয়েছে 10%, তাহলে 10% বলতে 10/100। এটা হচ্ছে আমাদের সুদ। এখান থেকে সরল করে আমাদের কি সুদটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, এটা 0 0 আমরা কেটে দিলে পরে এখানে AB আর নিচে হবে কত 120। ঠিক আছে, তাহলে এটা আমরা পাচ্ছি অ্যান্সারটা। তো দেখো তো এখানে AB/120 কত নম্বর অপশানে আছে, বি নাম্বারে আছে। অ্যান্সারটা আমাদের বি নাম্বার। দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছি একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P দেওয়া আছে এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আমরা n বছর পর জনসংখ্যা বের করব। জনসংখ্যা হবে, দেখো সেই সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো, যেটা বর্তমান জনসংখ্যা আছে P, সেটা P × 1। এবার প্লাস না মাইনাস সেটা হবে, দেখো জনসংখ্যা বৃদ্ধি বলেছে, তার প্লাস হবে এখানে 2% বলতে 2R/100। আর এখানে হয় আমাদের কি সময়টা n বছর সময়, তাহলে এখানে আমরা সময়টা n দিয়ে দেবো। তাহলে এখানে একটু কাটাকাটি যাবে, এই জায়গাটা 50, আমাদের হয়ে গেল P × 1 + R/50 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা হবে আমাদের জনসংখ্যা এতজন। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এটা অপশান কত নম্বর মিলেছে, এটা আমাদের মিলেছে, দেখতে পাচ্ছি বি নাম্বারে মিলেছে। তাহলে আমরা অ্যান্সারটা বি নাম্বার দিয়ে দেবো। 3 প্রশ্নটা বলেছে দেখো a - 3 × s² - 2ax + 5a = 0। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো আমাদের বলেছে এই সমীকরণের বীজদ্বয় অন্যান্য যদি হয় তাহলে এর মান বের করতে বলেছে। তাহলে অন্যান্য যদি বীজদ্বয় হয় তাহলে আমরা এখানে এই যে সি আর এ সমান হবে, তাহলে সি হচ্ছে এখানে 5a সমান আর এ হচ্ছে s² সহগ a - 3। এই যে সিটা আর এটা আমরা সমান করে নিতে পারবো বীজদ্বয় যদি অন্যান্য হয়। তাহলে এখান থেকে সহজে আমরা এর মানটা বের করে নেবো। তাহলে এটা দেখো তো, এটা 4a হয়ে যাবে, এটা হবে -3। তাহলে এর মানটা কত পাবো, -3/4। এটা আমাদের অ্যান্সার। দেখো -3/4 আমাদের আছে বি নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা বি নাম্বার। দেখো 4 প্রশ্নটা আছে √3 + √2 = x দেওয়া আছে। তার আমাদের মান বের করতে বলেছে √3 - √2 এর মান কত হবে। তা আমরা দেখো তো আমরা কী করব, আমরা এটাকে 1/, করে নিচ্ছি। 1/√3 + √2, এখানে 1/x হয়ে যাবে। এখানে হর কম্বিনেশন করব, তাহলে উপরে √3 - √2 আর নিচে √3 + √2 আর √3 - √2। কী করা হয়েছে, হর কম্বিনেশন। দেখো হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করতে হয়। ঠিক আছে, এটাকে হর কম্বিনেশন বলা হয়। উপরে তো √3 - √2 রয়ে গেল, আর নিচে এটা আমাদের সূত্র পড়ে যাবে, এটা a + b × a - b a² - b² সূত্র। এখানে 1/x, √3 - √2, এখানে √3² 3 পাবা আর √2² 2 পেয়ে যাবা, 1/x। দেখো 3 থেকে 2 চলে 1, তাহলে আমাদের শুধু উপরটা রয়ে গেল। তাহলে √3 - √2 এর মানটা কত পেলাম, 1/x। এর মানটা বের করতে বলেছিল, আমরা 1/x পেয়ে গেছি। অপশান দেখে নেব আমরা, অপশানটা আমাদের আছে সি নাম্বারে। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে বলে দিয়েছে। ও বিন্দু থেকে এ বি যে দূরত্ব 4 সেমি হলে সিডি যে দূরত্ব কত হবে সেই ও বিন্দু থেকে। তাহলে আমাদের একটা বৃত্তের ছবি আমরা এঁকে নিব। দুটি সমান দৈর্ঘ্যের যে আছে তার কেন্দ্রের বিপরীত পাশে দুটি যে তৈরি হবে। তাহলে এখানে যদি কেন্দ্র হয়, কেন্দ্র ও নাম দিয়ে দেবো, আর এখানে একটা চেনে নেব।
একটা এবিজে নিলাম, একটা সিডিজে নিলাম। এখানে আমাদের বলে দিয়েছে দেখো ও বিন্দু থেকে এবিজে দূরত্ব, ও বিন্দু থেকে এবিজে দূরত্ব, এটা আমরা যদি ওপি নাম দিই তাহলে ওপিটা কিন্তু দেওয়া আছে 4 সেমি, ঠিক আছে। তাহলে ও বিন্দু থেকে সিডি যে দূরত্ব এখান থেকে যে সিডি, এটা যদি আমরা নাম দিই কিউ, তাহলে ও কিউটা আমাদের বের করতে বলেছে। ও কিউ কত হবে? আচ্ছা, আমরা এটা ব্যাসার্ধ ওয়ে, এই যে আমাদের দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ ওয়ে, এটা আমরা বের করে নেব। এই যে ওয়ে ব্যাসার্ধ আমরা যোগ করলাম। আর এখানে দেখো এই যে ব্যাসার্ধ আমাদের জানা নাই, আর আমাদের এই ব্যাসার্ধ সমান, এই দেখো এই দুটো ব্যাসার্ধ সমান, আমাদের এটা দরকার, তাই না? আচ্ছা, এখানে আমাদের জানতে হবে, আমাদের একটা উপপাদ্য আছে, যে উপপাদ্য না প্রয়োগ বলবো আমরা এটা, যে দুটি সমান যেহেতু যে থাকে কেন্দ্রের বিপরীত পাশে, সমান দৈর্ঘ্যে দুটি যে, সেই কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, এটা আমাদের জানতে হবে সূত্র, ঠিক আছে। সেটা সূত্র অ্যাপ্লাই করে আমরা একবারই করে নিতে পারবো। তাহলে আমরা এখানে জানবো যেহেতু কি সমান দৈর্ঘ্যের, যেহেতু সমান দৈর্ঘ্যের দুটি বৃত্তের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে, সমদূরবর্তী হয়, তাহলে অতএব এখানে আমরা ওপি সমান ওকিউ পেয়ে যাব। ওপি 4, তাহলে ওকিউ কত হবে? 4 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের 4 সেমি অ্যান্সার। তো দেখো তো 4 সেমি আমাদের অপশান কত নম্বরে আছে? আমাদের আছে বি নাম্বারে। তাহলে অ্যান্সারটা তোমরা বি নাম্বার দিয়ে দেবা। আমাদের ওয়ে ওসি যোগ করার কোনো দরকার নাই, আমরা সেই প্রয়োগ যেটা জানি আমাদের প্রয়োগটা, সেখান থেকেই আমরা লিখে দিতে পারো। ওপি যদি 4 সেমি হয় তাহলে ও কিউ আমাদের 4 সেমি হবে। যে কেন্দ্র থেকে সেই সমান দৈর্ঘ্যে দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে আমাদের, ঠিক আছে। ওপি সমান ও কিউ, তার জন্য আমরা যে ও কিউটা পেয়ে গেলাম, কত? 4 সেমি পেয়ে গেলাম। 6 প্রশ্ন দেখো আমাদের বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 100 ডিগ্রি হলে কোণ সি এর মান কত হবে? তো আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, আচ্ছা, তাহলে ও কেন্দ্রবৃত্ত, কেন্দ্র ও নিয়ে নিলাম। বৃত্তস্থ চতুর্ভুজের নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এখানে আমাদের কোণ এটা বলে দিয়েছে, এই কোণটা 100 ডিগ্রি, তাহলে কোণ সি এই কোণটা বের করতে বলেছে। তাহলে কোণ সি কত হবে আমাদের? দেখো তো, আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে একজন জানা থাকলে একজন পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে কোণ সিটা আমরা পেয়ে যাবো 80 ডিগ্রি। দেখো 80 ডিগ্রি আমাদের অপশানে আছে সি নাম্বারে, অ্যান্সার সি। এবার দেখো 2 এর প্রশ্নগুলো। 2 এর 1 এর প্রশ্নটা আমাদের এখানে বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সুদের হার বের করতে বলেছে এখানে। কোনো টাকা বলে আসলে দেওয়া নাই, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। তাহলে এখানে আমরা আসলটাকে ধরে নেব, ধরি আসল, আসলকে পি বলা হয়, x টাকা ধরে নিলাম। তাহলে এখানে দেখো সুদটা আসলের বলেছে, তাহলে সুদকে আমরা আয় বলি। সুদটা আসলের মানে এক্সের কত অংশ বলেছে? 8/25 অংশ, ঠিক আছে। তাহলে আমরা সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। আমাদের সূত্র হচ্ছে আই সমান PTR/100, সরল সুদের সূত্র, ঠিক আছে। তাহলে এখানে দেখো সুদ আই এক্স গুণিত 8/25, আর পি হচ্ছে আসল, সেটা হচ্ছে এক্স, আর সময়টি এখানে 4 বছর বলেছে সময়টা। সুদের হার বের করতে বলেছে, সুদের হার 8টা বের হবে, হচ্ছে 100। এক্স কেটে দাও, 4 2 8, 25 4 100। তাহলে দেখো এখান থেকে আরের মানটা কত দেখতে পাচ্ছ, এই যে 4 2 8, তাহলে আরের মানটা 8% সুদের হার, বার্ষিক সুদের হার আমরা 8% পেয়ে গেলাম। তো এটাই আমাদের অ্যান্সার। তাহলে অতএব একবার লিখে দাও, যেহেতু 2 নম্বরের প্রশ্ন একটু লিখতে হয় ভাষা, তো তোমরা লিখে দিবা বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সমান 8%। তো 2 এর প্রশ্নটা আমাদের আছে x² - x + 1 সমান k × 2k - 1। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদের গুণফল 0 হলে কে এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের দীঘা সমীকরণটা আমরা সাজিয়ে নিই ভালোভাবে। x² - x + 1, এদিকে 2k² - k, সবাইকে আমরা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে কত হবে? দেখো x² - x + 1 - 2k² + k = 0। তা দেখো এই পুরো পার্টটা আমাদের, এটা সি এর পার্ট, এটাকে ধ্রুবক সংখ্যা আছে, এটা সি।
তাহলে এখানে বীজের গুণফল যদি আমরা বের করি, বীজের গুণফল, বীজের গুণফলের সূত্র সি বাই এ, সি হচ্ছে এটা, তাহলে 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে, এটা সি, আর এ হচ্ছে আমাদের 1, ঠিক আছে। আর বীজের গুণফল কিন্তু আমরা বলে দিয়েছে কত, বীজের গুণফল আমাদের এখানে দেওয়া আছে 0, বীজের গুণফল 0 বলেছে, তো এটাকে আমরা 0-এর সঙ্গে সমান করে দেবো, তাতে 1 মাইনাস 2k স্কোয়ার, 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, মাইনাস দিয়ে গুণ করলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 এটা পাবা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা ফ্যাক্টরটা করার চেষ্টা করি তাহলে কত বের হচ্ছে দেখো, 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2k কমন নিলে পরে k মাইনাস 1 প্লাস 1 কমন নিলে k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ফ্যাক্টরটা দাঁড়িয়ে গেলে দেখো, বা k মাইনাস 1 কমন আর 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে k এর মানটা তোমরা কত দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো একটা 1 দেখতে পাচ্ছ, আর এখান থেকে এটা পাবা দেখো -1/2 পাবা, -1/2, এভাবে k এর মান দুটো পেয়ে যাবে। তাহলে k এর মান এটাই আমাদের অ্যান্সার। 3 প্রশ্ন দেখো, আমাদের আছে অকেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামুদ্রিক হবে, তার কোন এ ও সি এর মান বের করতে বলেছে। দেখো আমাদের অকেন্দ্রীয় বৃত্ত বলেছে, এটা হচ্ছে আমাদের অকেন্দ্রীয় বৃত্ত। তাহলে এখানে আমাদের 3টি বিন্দু আছে, 3টি বিন্দু যদি আমরা নিয়ে নিই, দেখো এটা আমরা নেব, একটা এ বিন্দু নিলাম, এটা এ বিন্দু, এখানে আমরা বি বিন্দু নিয়ে নিলাম, আর এখানে আমরা সি বিন্দু নিয়ে নিলাম। তো এখানে যোগ করব ও এ, ও বি, আর এখানে ও সি, এখানে আমাদের ও আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা বলেছে, এই যে এখানে যদি আমরা এটা যোগ করে দিই, হচ্ছে এ ও, এটা যোগ করে দেবো এই পি সি। তো আমাদের প্রশ্ন বলেছে এ ও সি বি, এ ও সি বি আমাদের কী হবে, একটা সামুদ্রিক হবে, এটা প্রশ্ন বলে দিয়েছে। দেখো যদি সামুদ্রিক হয় তাহলে আমাদের কী হবে দেখো তো। আচ্ছা, এটা আমরা যোগ করছি না, এটা বাদ দিলাম, আমরা এটা যোগ করলাম। তাহলে সামুদ্রিক হলে সামুদ্রিকের বিপরীত কোণগুলো কী হবে, বিপরীত কোণগুলো আমাদের সমান হয়। এটা যদি এ হয় তাহলে এটা এ, আমাদের এই যে কোণ এ ও সি আমাদের বের করতে বলেছে, দুটো কোণকে আমরা এ ধরে নিলাম, একটা এ হলে আরেকটা এ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো এই কোণটা কত পাবো, এই কোণটা দেখো পুরো কোণটা তো 360 ডিগ্রি, তাহলে এই কোণটা পাবো 360 ডিগ্রি মাইনাস এ পেয়ে যাব। এবার দেখো তো এটা আমাদের যেহেতু পুলি, এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ। তো আমাদের এই যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা কী হবে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও সি, এটা হবে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, 2 কোণ এবিসি হবে, 2 কোণ এবিসি, ঠিক আছে। এটা জানো যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার জন্য আমরা দেখো এই যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা দেখালাম। এখানে যে মানগুলো বসিয়ে দিই, দেখো প্রবৃদ্ধ এ ও সি এই কোণটা যেটা আমরা বের করেছি 360 ডিগ্রি মাইনাস এ, আর 2 এই কোণটাতে এ ধরেছি আমরা। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 3 এ সমান 360 ডিগ্রি, 3 দিয়ে কাটাকাটি করো 120 ডিগ্রি, তাহলে এ কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই যে এ ধরেছ, তাই এই জায়গায় আমরা বসিয়ে দেবো 120 ডিগ্রি। তাহলে এওসি কোণটা আমরা কত পেয়ে গেলাম, অতএব এওসি পেয়ে গেলাম 120 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2-4 প্রশ্নটা আমাদের এখানে বলেছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ডি এবং কোণ এবিসি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, আমরা আগে একটা বৃত্তের ছবি এঁকে নেব। এই যে আমাদের বৃত্ত, দেখো আমাদের যে সমদ্বিবাহু ত্রিভুজটা আছে, ত্রিভুজের ছবিটা যদি আমি আঁকি তাহলে এখানে আমরা ছবিটা এভাবে আঁকবো। এই যে দেখো, তাহলে আমরা এখানে নাম দিয়ে দেবো এই যে এ বি সি। তাহলে আমাদের এখানে দেখো আমাদের এ বি সি যে ত্রিভুজটা বলেছিল, এই যে এ বি সি, ওকে, এখানে আমরা কেন্দ্রবিন্দু নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নামটা একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমরা এ দিই, এখানে আমরা বি দেব, ওকে। তাহলে এ বি সি, আর এই যে আমাদের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু আমাদের ডি বলেছি, পরিবৃত্তের কেন্দ্র ডি, তাহলে এখানে আমরা বিডি যোগ করে নেব,
এদিকে এডি যোগ করে নেব আর এদিকে এসি যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের ছবিটা তৈরি করে নিলাম। আমাদের এবিসি কোণটা দেওয়া আছে, এই যে কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে কত 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবিসি কোণটা 120 ডিগ্রি। এখন আমরা দেখো দুটো ত্রিভুজ তুলব। ত্রিভুজ নিচ্ছি এবিডি, এবিডি ও ত্রিভুজ, এটা নিব আমরা বিসিডি। এই যে এবিডি এই ত্রিভুজটা আর বিসিডি এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। আর সর্বসম দেখাতে গেলে এই দুটো ত্রিভুজ থেকে এত এর আমাদের এর আছে, তো এর 3টা শর্ত সমান দেখাতে হবে। দেখো সব ত্রিভুজটা সমদেব বলেছে, তাহলে এ বি সমান সমান হবে বিসি। ঠিক আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, সমদেব ত্রিভুজ যেহেতু প্রশ্ন বলে দিয়েছে। আর আমরা দেখো এই যেটা তো আমাদের ডি হচ্ছে কেন্দ্রবিন্দু, তাহলে 2 নম্বর শর্তে আমরা বলতে পারবো এই যে এডি সমান সমান ডিসি, এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। আর 3 নম্বরে আমরা বলতে পারবো এই যে বিডি বাহুটা, বিডি বাহুটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে আমরা এই যে দুটো ত্রিভুজ এবিডি সরসম পেয়ে গেলাম, ত্রিভুজ বিসিডি। আর সরসম ত্রিভুজে অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে কোণ এখানে দেখো তো, এটা হচ্ছে কোণ এবিডি সমান সমান, ওটা বলবো আমরা সিবিডি, কোণ সিবিডি, এই দুটো কোণ সমান। এরা প্রত্যেকে 60 ডিগ্রি করে হবে, যেহেতু এবিসি কোণ 120 ডিগ্রি, দুটো কোণ সমান, তাহলে এই কোণটা হয়ে গেলো আমাদের 60 ডিগ্রি। দেখো এবার দেখো আমাদের এই বাহুটা, এই যে এই বাহুটা বিডি বাহুটা আর এখানে এডি বাহুটা সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু এখানে এই যে দেখো এই যে বিডি সমান সমান এডি, তাহলে কোণগুলো সমান হবে। এখানে বিডিএ বা এবিডি, কোণ এবিডি সমান সমান, আর এই কোণের নামটা যদি বলি, কোন কোণটা, এই কোণটা, এই কোণটা বলবো। তো এই কোণটা আমরা বিএডি বলে দেবো, কোণ বিএডি। এই দুটো কোণ কত হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ সমান, তাহলে এটা আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে ত্রিভুজটা লক্ষ্য করো, এডিবি ত্রিভুজের দুটি কোণ 60 ডিগ্রি হলে পরে 3 নম্বর কোণটা কত হবে 60 ডিগ্রি হবে। তো কোনো ত্রিভুজের যদি 3টি কোণ 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই যে ত্রিভুজটা কী হবে সমবাহু ত্রিভুজ। এখানে আমাদের দেখো এটা 5 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে, তাহলে এবি কত হবে 5 সেমি হয়ে যাবে। তাহলে যে এবির মানটা আমরা পেয়ে গেলাম কত 5 সেমি, 5 সেমি। দেখো 5এর প্রশ্নটা আমাদের বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো ঘনকের যদি ধারের দৈর্ঘ্য এ ধরি আমরা, ঘনকের ধারের দৈর্ঘ্য এ, তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হবে √3 × এ, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে 4√3, তাহলে √3 কেটে দাও, তাহলে এ সমান কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। ঘনকের ধারের দৈর্ঘ্য 4, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 6a², 6 × 4 স্কোয়ার, 6 × 4 স্কোয়ার 16, আর এখানে 16 6 কত হয় 96 হয়। 96 আমরা যদি এককটা বলি, এককটা সেমি আছে, 96 বর্গ সেমি। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। দেখো 3এর প্রশ্নটা আমাদের বলে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের দেখো মূলধনটাকে আমরা ধরে নেব পি, ওটাকে x টাকা ধরে নেব, আর সুদের হার যেটা আর সেটাকে y% ধরে নিলাম। তাহলে 7 বছরের আমরা সুদ যদি বের করি, 7 বছরের সুদ সেটা কী হবে, এই যে পিটি আর বা 100, তাহলে পি হচ্ছে এক্স আর টি হচ্ছে 7 আর হচ্ছে আমাদের ওয়াই, আর নিচে 100, এটা হয়ে গেল আমাদের সুদ। এবার সুদ আসল যদি বের করি, সুদ আসল দেখো সুদটা হচ্ছে 7xy বাই 100 আর আসলটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে এখান থেকে আমরা কী করব, সুদ আসলটা আবার কিন্তু বলে দিয়েছে, কত বলে দিয়েছে সুদ আসলটা, এখানে বলেছে 7100, তাহলে এটা আমরা 71 সঙ্গে সমান করতে পারবো। এখান থেকে কার মানটা বের করবো, এখান থেকে আমরা এক্সের মানটা যদি বের করে নিই কত হবে দেখো, তাহলে এক্স কমন নিয়ে নেব, 7y বাই 100 + 1
এখানে 7100। তাহলে x সমান কত হবে? এই যে দেখো এদিকে 7100, এটা আমাদের নিচে আসবে 7y। সেটা যে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, তাহলে এটা এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, এক্সের মানে এটা। একইভাবে আমরা দেখো তো 4 বছরের সুদ আসল যদি বের করি, তাহলে আমাদের এখানে 4 বছরের সুদ আসল তাহলে দেখো সুদটা হবে 4xy, 4 বছর যে 100, আর আসলটা হয়ে গেল x। আর এটা মান আমাদের কত বলে দিয়েছে? এটা বলেছে 6200। তাহলে এখান থেকে x এর মান বের করে নেব। তাহলে এখান থেকে যদি x এর মানটা বের করে নাও, তাহলে x সমান পেয়ে যাবে দেখো উপরে 6200, আর নিচে এটা নেমে যাবে দেখো 4y। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেব, এভাবে দাঁড়িয়ে যাবে। এবার দুটো x এর মান আমরা তুলনা করে নেব। তাহলে দুটো x এর মান যদি সমান করে দিই, তাহলে প্রথমটা ছিল 7100, আর নিচে আছে 7y প্লাস 100 বাই আবার 100, আর এখানে 6200, নিচে 4y প্লাস 100, নিচে 100। আচ্ছা, এই 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। আর কাটাকাটি কিছু যাচ্ছে? আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখন আমরা বর্গগুণ করব। তো এখানে 71 62কেও কাটাকাটি করা যাচ্ছে না। তো চলো বর্গগুণটা যদি করি, তাহলে আমরা আগে কার সঙ্গে করবো? এটার সঙ্গে এটা করে নিই। তাহলে 7 দিয়ে 14, 7 6 42, 43, 300 434 y। এদিকে 62, দুটো শূন্য, এটা গুণ হয়ে গেছে। এবার এটা 71, 4 1 4, আর 4 7 28 y। এদিকে 7100। তাহলে এখানে আমরা যদি বাঁদিকে নিয়ে আসি, এটাতে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করবে, দেখো এটা 0 y। 8 দিলে 13, 8 5 13, 5 দিলে 3, 2 দিলে 3, 1 দিলে 150। আর এটা এদিকে বিয়োগ করো, এটা দুটো শূন্য হবে। আর 2 দিলে 11, তারপরে 9 দিলে, তাহলে 900 পেয়ে গেলাম। 0 0 কেটে দিলাম, 15 6 90। তাহলে ওয়াইয়ের মানটা কত পেয়ে গেলাম? 6। দেখো তাহলে বার্ষিক সুদের হারটা 6% কিন্তু বেরিয়ে গেল। এবার এক্সের মানটা বের করো। এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো কোথায়? যে কোনো একটাতে বসিয়ে দিই, তাহলে এখানেই বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে অতএব x সমান 7100 বাই 7 ইন্টু এই যে ওয়াই বলতে 6 প্লাস 100। এই যে 100টা কী হবে? উল্টে যাবে। আচ্ছা, 100টা এখানে দিয়ে দিচ্ছি এখন। তাহলে x সমান তাহলে 7100, 100টা উপরে চলে যাবে, আর নিচে এটা হবে দেখো 742। তাহলে 142 হবে, তাই না? 742 142। এটা আমরা একটু সলভ করে নেব। আচ্ছা, এখানে দেখো 71 2, 71 কে 71, দুটো শূন্য, আর 71 2 কত? 71 দিয়ে আমরা পেয়ে যাবো 142। আচ্ছা, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 50। তাহলে বা x সমান 5 0 আর দুটো শূন্য বসে যাবে। তো দেখো মূলধনটা পেয়ে গেলাম, দেখো 5000। বার্ষিক সুদের হার 6%, আর মূলধন হচ্ছে 5000 টাকা। এটা টাকা দিয়ে দেবো। এটা আমাদের অ্যান্সার। আর দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলছে, চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ বলেছে 880 টাকা এবং তৃতীয় বছরের সুদ বলেছে 968 টাকা। তা সুদের হার ও মূলধন আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমরা সুদের হারটা পেয়ে যাব কীভাবে? আমরা লিখব, দেখো যে 880 টাকার প্রতি বছরের সরল সুদ হবে, দেখো কত হবে সেটা তোমরা পাবা। এই যে তৃতীয় বছরের সুদ থেকে, তৃতীয় বছরের সুদটা আছে 968, এটা থেকে বাদ দিয়ে দিবা এই যে দ্বিতীয় বছরের সুদটা, এত টাকা হবে। তো এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে পেয়ে যাবা। দেখো তো এটা আমাদের এটা 8 নেমে যাবে, 8 8 কত হলে 16, 8, এটা 88 টাকা পেয়ে যাবা।
তো আমরা প্রতি বছরের জন্য সুদটা পেয়ে গেলাম 88 টাকা। তাহলে এবার দেখো তো বার্ষিক সুদের হারটা আমরা পেয়ে যাবো। তো বার্ষিক সুদের হার এখান থেকে বের করা যাবে কীভাবে? এই যে দেখো, এত টাকার প্রতি বছরের সুদ এত টাকা হলে 1 টাকার কত আর 100 টাকা কত। তাহলে দেখো এখানে 1 টাকায় হবে এত বাই এটা, আর 100 টাকা কত যে শতকরা। এটা সরল করলে আমাদের বার্ষিক শতকরা সুদের হারটা পেয়ে যাবো। এটা কাটাকাটি করলে এটা আমাদের 10 চলে আসবে, একটা শূন্য কেটে দাও, তা দেখো আমরা 10% পেয়ে গেলাম বার্ষিক সুদের হার। ওকে, এবার দেখো আমরা আসলটা ধরে নেব। ধরি আসল X টাকা। এবার দেখো তোমাদের জানতে হবে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি। দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি যদি আমরা বলি কত, সেটা হচ্ছে x × 1 প্লাস আর হচ্ছে 10%, 10/100। আর দ্বিতীয় বছর বলতে সময় 2, এটা থেকে বাদ দেবো। দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে বাদ দিবা প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সেটা হবে x × 1 প্লাস 10/100। প্রথম বছর মানে 1 বছর, সময়টা 1, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি যদি বিয়োগ করো, সেই বিয়োগফলটা হবে আমাদের দ্বিতীয় বছরের সুদটা। দ্বিতীয় বছরের সুদ কত বলেছে এখানে? দ্বিতীয় বছরের সুদ বলেছে 880 টাকা। তো এটা সমান হবে 880 টাকা। এটা তোমরা একটা উদাহরণ নিয়ে দেখবা, উদাহরণ নিয়ে চেক করতে পারো, সেটা কিন্তু তোমরা সমান হবে। দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি থেকে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি বাদ দিবা, বাদ করে দেখবা তোমরা দ্বিতীয় বছরের সুদের সঙ্গে সমান পেয়ে যাবা। ওকে, এটা আছে আমাদের শর্তটা। চলো এটাকে এখান থেকে আমাদের এক্সের মানটা পেয়ে যাবা। তাহলে এখানে দেখো, এটা যদি আমরা এক্স কমন নিয়ে নিই এখান থেকে, তো এটা কত হবে? এটা 0 কেটে যাবে। এটা 11, এটা 11/10, 11/10 তার হোল স্কোয়ার। আর এখানে এটা 0 কেটে গেলে এখানে 11/10 থেকে যাবে, এই যেটা থেকে 880। x × 11 বর্গ 121, এটা 100, আর এখানে 11/10। আচ্ছা, আমরা ভগ্নাংশের যোগবিয়োগটা আমি এখানে দেখাই। বা x × লসাগু 100, আমাদের এটা 121 মাইনাস, আর এটা 10 দিয়ে গুণ হবে এটা, তাহলে 110। আর এদিকে হয়ে গেল আমাদের 880। x × এটা যদি বিয়োগ করি আমরা, এটা 1 নামবে, এটা আমাদের 1 নামবে, তাহলে 11 নামবে, এটা 11/100 থেকে 880। 11 দিয়ে কাটাকাটি করো, 11 × 8 = 88, 80। তা দেখো এক্সের মানটা আমরা পেয়ে যাচ্ছি কত? 80, এখানে 2টা শূন্য, তাহলে 8000 টাকা। তাহলে অতএব আসল কত? আসল যেখানে এখানে মূলধন বলেছে, তাই না? আসল বা মূলধন আমরা পেয়ে গেলাম 8000 টাকা। 4-এর 1-এর প্রশ্নটা তোমাদের আগের ক্লাসে পেয়ে যাবা। তো 4-এর 1-এর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 111 পাতার স্কুল 15, সেখানে দেখবা 4-এর 1-এর অঙ্কটা আছে। এখানেও 4-এর 1, সেখানেও 4-এর 1। তো আগের ক্লাসে গিয়ে এই অঙ্কটা দেখে নেবা। দেখো 4-এর 2 নম্বরটা, এটা আমাদের সমাধান আছে। এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। দেওয়া আছে 2x/x - 4 প্লাস 2x - 5/x - 3 = 8 পূর্ণ 1/3। তো চলো আমরা সমাধান করব। ভগ্নাংশের যোগবিয়োগ দেখা, লসাগু x - 4 আর x - 3, ঠিক আছে। আর এখানে আচ্ছা, এদিকে আমরা দেখো x - 4 আছে, এটা মিলে গেছে, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে। গুণটা যদি আমরা একবারে করি 2x² পেয়ে যাবা, আর এটা -6x পাবা প্লাস। এবার এটা মিলে গেলে আমাদের এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে গুণটা আমি একবারে করবো না, আমি 2x - 5 আর x - 4 রেখে দিলাম। আর 3 × 24, এখানে 25, পূর্ণ সংখ্যাটা ভেঙে দিলে এভাবে হবে 2x² - 6x প্লাস, এটা দেখবে রাশি গুণ করে দাও। এটা পাবা 2x², এটা পাবা -8x - 5x প্লাস 5 × 4 = 20। আর নিচে আমরা যদি রাশি গুণ করে দিই, এটা পাবা s² - 3x - 4x প্লাস 12, এটা 25/3। আচ্ছা, এখানে 4s² পেয়ে যাবা, 2s², 4s² -6x -8x -5x সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা যোগ করি, দেখো এটা হবে আমাদের কত? 8 × 5 = 13, তাহলে এখানে 13x আর এখানে 6, 13 × 6 = 19, তাহলে -19x, আর এটা +20। আর নিচে দেখো
এস স্কোয়ার, এটা মাইনাস 7x প্লাস 12, আর এখানে 25 বাই এটা 3 আছে। আচ্ছা, এবার আমাদের দেখো আমাদের কাটাকাটিতে যাচ্ছে না, আমরা বর্গগুণ করে নিতে হবে। তাহলে বর্গগুণ যদি করি এখানে দেখো কত হবে, আগে এটার সঙ্গে করছি 25 এস স্কোয়ার মাইনাস 25 সাথে 175 x প্লাস, আর 12 দেখো 12 দিয়ে গুণ করছি আমরা, 12 পাচ্ছে 60, আর 12 দিয়ে 24, আর ওদিকে আমাদের হাতে 6 কত হবে 30, এটা 300 হয়ে যাবে। 3 দিয়ে যদি গুণ করি 3 4 12, 3 4 12 এস স্কোয়ার মাইনাস 19 3 57, দেখো 19 3 57x, আর প্লাস 20 3 60। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো বিয়োগটা করো। এটা যদি আমরা বিয়োগ করি 25 থেকে 12 বাদ যাবে, তো এটা হবে আমাদের 13 এস স্কোয়ার, আর এখানে এটাও আমাদের বিয়োগ হবে, এটা মাইনাস, দেখো আমরা যে 57 বাদ দিই, তো 7 কত দিলে 15, এটা 8 দিলে, আর এখানে দেখো এটা আমাদের হয়ে গেল 6, আর 5 কত দিলে 6, এটা 1 দিলে 118, আর এখানে যদি আমরা বিয়োগ করি দেখো এটা আমাদের বিয়োগ হবে, তা প্লাস হবে, এটা 0, এটা 4, এটা 240 পেয়ে যাবো, 240, এখানে আমাদের 0 আসবে। আচ্ছা তাহলে এবার আমরা ফ্যাক্টরটা ভাঙাবো, 13 এস স্কোয়ার মাইনাস, দেখো এখানে 78x মাইনাস, আর এখানে আমরা ভেঙে দেবো দেখো 40x, দেখো এই দুটো যদি আমরা যোগ করি তো এটা পেয়ে যাবে 118, দেখো এখানে কত হবে 7 4 11 হয়ে যাবে, আর এই দুটো গুণ করলে 240 আর 13 গুণ করে যত পাবো, এই দুটো গুণ করে ততই পাবো, এভাবে ফ্যাক্টরটা ভেঙে দেবো। তাহলে এখানে 240 = 0। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো তো আমরা এখানে, আচ্ছা আমরা চলে আসবো এই জায়গায় চলে আসবো, এখানে তো কমনটা মেনে নিচ্ছি, দেখো তাহলে 13x কমন নিলে পরে এটা x মাইনাস 13 হচ্ছে 78, আর এখানে দেখো এখানে যদি আমরা মাইনাস 40 কমন নিয়ে নিই, তো এটা 40 কমন নিলে পরে কত হবে x মাইনাস 40 দিয়ে 40 6 240 পেয়ে যাবা, এই যে গেল 0। তাহলে আমরা ফ্যাক্টরটা পেয়ে গেলাম কীভাবে, বা এই যে x মাইনাস 6 ইন্টু 13x মাইনাস 40 = 0। তাহলে হয় x মাইনাস 6 = 0 বা x = 6, অথবা 13x মাইনাস 40 = 0। 13x সমান 40, x সমান 40/13, ঠিক আছে। দেখো এক্সের আমাদের দুটো মান পেয়ে গেছি আমরা, তাহলে x সমান কত 6, আর একটা হবে 40/13, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। এটাকে ভাগ করলেও হবে, ভাগ না করলেও হবে, ঠিক আছে। তোমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে নিতে পারো। তাহলে এক্সের আমরা দুটো মান পেয়ে গেছি। 5-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নম্বর 113 পাতার স্কুল 18, সেখানে দেখবা 5-এর অথবা অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নিবা। 5-এর অথবা অঙ্কটা দেখো, আমাদের এখানে বলছি দুটি ঋণাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে আমাদের ঋণাত্মক সংখ্যা বলেছে, তা আমরা ধরে নিব ছোট ঋণাত্মক সংখ্যাটি x, যেহেতু অন্তর বলেছে আমরা লিখব ধরি ছোট ঋণাত্মক সংখ্যা আমরা x ধরে নিলাম। তাহলে অতএব বড় ঋণাত্মক সংখ্যাটা কত হবে, যেহেতু দুটি সংখ্যার অন্তর এখানে আমার 3 বলে দিয়েছে, তাহলে বড় সংখ্যাটি হবে x + 3, ঠিক আছে। এই যে ছোটো সংখ্যা বড় সংখ্যা, আর শর্তটা কি বলেছে, তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে। তাহলে এখানে দেখো তো এই যে x-এর বর্গ আর যে বড় সংখ্যাটি এর বর্গ, এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি আমাদের বলেছে কত 117 বলেছে। এবার এখান থেকে আমাদের x-এর মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে s² প্লাস এটা s² প্লাস এটা a প্লাস b স্কোয়ার সূত্র 2ab প্লাস b² আর 117 2s² প্লাস 6x প্লাস 9, আর এটা কত সমান 117 আছে। 2s² প্লাস 6x, এটা বিয়োগ হবে, এটা বিয়োগ হয়ে যাবে দেখো 9 কত হলো 17, তো 9 কত 17, এটা 8 দিলে এটা আমাদের 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে 108 পেয়ে গেলাম। 2 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে s² প্লাস এটা 3x পেয়ে যাব, আর এটা কত হবে, এটা 54।
এবার আমরা ফ্যাক্টরটা ভেঙে নিচ্ছি, দেখো তাহলে এস স্কোয়ার প্লাস, দেখো আমাদের 54 আনতে হবে, আর গুণ করে 54 আর যোগ বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে এখানে দেখো তো আমরা যদি বলি 9 6 54, তাহলে 9x - 6x, এভাবে ফ্যাক্টরটা ভেঙে যাবে। এটা দেখো গুণ করে 54 পাবা, এটা যোগ বিয়োগ করে 3x পেয়ে যাবে, তাহলে -54 = 0। এখান থেকে x কমন নিয়ে নিই, x + 9 আর -6 কমন নিয়ে x + 9, বা x + 9 আর x - 6 এগুলো 0। দেখো সংখ্যা দুটি যেহেতু ঋণাত্মক আছে, তাহলে আমরা ঋণাত্মক মানটা নিব। আমরা লিখব এখানে যেহেতু সংখ্যা দুটি ঋণাত্মক, তাহলে এখানে দেখো অতএব আমরা x + 9 = 0। সংখ্যা দুটি ধনাত্মক বললে x - 6 = 0 নিতাম, যেহেতু ঋণাত্মক বলে দিয়েছে সংখ্যা দুটি, তার জন্য x + 9 = 0 নিব, কারণ x এর মানটা আমাদের ঋণাত্মক দরকার। দেখো -9, তাহলে আমরা দেখো সংখ্যা দুটি পেয়ে যাবো। অতএব সংখ্যা দুটি একটা -9, একটা -9, এর সঙ্গে আবার 3 যোগ করতে হবে, তাহলে পেয়ে যাবো -9, এটা দেখো -6 পেয়ে যাবো। তাহলে আমাদের সংখ্যা দুটি হয়ে গেল -9 - 6, এটা আমাদের অ্যান্সার। দেখো 6 অথবা অঙ্কটা আগের ক্লাসে তোমরা পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 110 পাতার স্কুল 14, সেখানে দেখবা 6 অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নেবা। 6 অথবা অঙ্কটা দেখো, আমাদের x এর মান দেওয়া আছে 2 + √3 আর y এর মান দেওয়া আছে 2 - √3। আমাদের মান বের করতে বলেছে 3x² - 5xy + 3y², এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের এখান থেকে x + y এবং xy এর প্রয়োজন পড়বে, তা আমরা প্রথমে x + y বের করে নিচ্ছি। তাহলে এখানে এদের যোগ করতে হবে, এই যে x এর মান প্লাস এটা হচ্ছে y এর মান। এখানে দেখো -√3 + √3 কেটে যাচ্ছে, 2 2 যোগ করে 4, x + y পেয়ে গেলাম 4। এবার xy বের করবো, তাহলে দুটোর গুণ করতে হবে। এখানে আমাদের a + b × a - b, তাহলে a² - b², এটা হবে 4। এটা দেখো √3², এটা 3 হয়ে যাবে, তাহলে আমরা কত পেলাম? 1 পেয়ে গেলাম। তাহলে xy এর মান কত পেয়ে গেলাম? আমরা xy এর মান পেয়ে গেলাম 1। আচ্ছা, এখন আমরা দেখো এটাকে ভেঙে নেব। এই রাশিটা যদি আমরা ভেঙে নিই, তো এটা তুমি পেয়ে যাবে, দেখো এই দুটোকে আমি এক জায়গায় রাখবো আগে, 3s² + 3y² - 5xy, 3 কমন নিলাম, s² + y² - 5xy। আচ্ছা, a² + b² সূত্র যদি ভেঙে নিই, তাহলে আমাদের আসবে এটা a + b তার হোল স্কয়ার - 2ab, আর এটা -5xy আমরা বসিয়ে দিলাম। তাহলে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো 3x + y তার হোল স্কয়ার, এটা -6xy পেয়ে যাবে, আর -5xy, 3x + y তার হোল স্কয়ার মাইনাস এটা 11xy পেয়ে যাবে। চলো মানগুলো বসিয়ে দাও, 3 × x + y মান 4, তাহলে 4a², আর 11 দেখো এখানে আমাদের কত, এখানে আছে xy, তাহলে xy এর মান আমরা পেয়ে যাবো কত? 1। 3 × 4² 16 -11 কে 11। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি গুণ করি, তাহলে 16 × 3 = 48 পেয়ে যাবো, আর এটা হচ্ছে -11, এটা বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে, এটা হবে 7, এটা হবে আমাদের 3। দেখো তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম 37, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 7 এবং 7 অথবা দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, আমি করে দিয়েছি। তোমাদের যেতে হবে দেখো 7 নম্বর উপপাদ্যের জন্য যেতে হবে পেজ নাম্বার 100 পাতার স্কুল 3, সেখানে দেখবা 7 উপপাদ্য আছে। আর 7 অথবা উপপাদ্যের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে দেখবা 7 অথবাটা। তোমরা আগের ক্লাসে গিয়ে দুটো উপপাদ্য দেখে নিবা। আচ্ছা, দেখো 8 প্রশ্নটা আমাদের বলেছি, একটি আয়তঘনাকার ঘরে দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার, প্রস্থ দেওয়া আছে 6 মিটার, আর আয়তন দেওয়া আছে 192 ঘনমিটার। তবে ঘরের উচ্চতা বের করতে বলেছে, এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তো আমরা দেখো, তো আমরা ধরে নেব ঘরটির উচ্চতা। তো আমরা ধরি ঘরটির উচ্চতা x, এককটা আছে আমাদের মিটার, x মিটার। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো তো ঘরটির আয়তন যদি বের করি, তো আয়তন যখন দেওয়া আছে, তাহলে বলতে হবে ঘরটির আয়তন। ঘরটির আয়তনের সূত্রটা তোমাদের জানতে হবে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা।
তাহলে দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে 6 আর উচ্চতা আমরা 1 ধরে নিলাম। এটা হচ্ছে ঘরের আয়তন। ঘরের আয়তন আবার দেওয়া আছে কত 192, এর সঙ্গে সমান। এখানে আমরা দেখো যেহেতু 8 দিয়ে কাটাকাটি করি, এটা 8 দিয়ে 16, এখানে আমরা পেয়ে যাবো দেখো 3 পেয়ে যাবো। তাহলে 32, 8 4 32, 6 4 24। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে ঘরটির উচ্চতা বের করতে বলেছিল, তাহলে ঘরটির উচ্চতা পেয়ে গেলাম কত এত মিটার, 4 মিটার। এবার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করবো। তো ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 8 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 4। এটা হচ্ছে ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এত বর্গ মিটার। তাহলে এখানে 2 ইন্টু 8 6 যোগ করে কত হবে 14, 4 এত বর্গ। তাহলে এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করে পেয়ে যাবো 112 বর্গ মিটার। দেখো 4 দিয়ে 8, 8 4 12, 8 কে 8 3, আচ্ছা 4 দিয়ে 8, 8 4 12, এখানে গুণটা এখানে দেখো তো কত পেলাম 8, 8 4 32, 8 এখানে 112 পাবো, 112 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো 8-এর অথবাটা আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 105 পাতার স্কুল 9 নম্বর, সেখানে দেখবো 8-এর অথবা অঙ্কটা আছে। একই অঙ্ক তোমরা আগের ক্লাসে দেখে নেবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা তোমরা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।